বাবা তুমি বাসায় আসতেছো না কেন, আর কত দেরি লাগবে? তখন আমি ছেলেকে বললাম, বাবা আমি আসলে যে কাজে আসছি কাজটা তো শেষ হয়নি বাবা, আমি কালকে তাড়াতাড়ি এই কাজটা শেষ করে বাসায় চলে যাব। তুমি হুম। বাবা কান্না করো না। আমি উঠে বসে তাদেরকে একটু ধমক দেই, কি ব্যাপার আপনাদের সাহস কত বড়, আপনি আমার মোবাইল কেন ধরছেন বা আমি কি করেছি? এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের মাঝখান থেকে একজন খাটো করে কালো করে একটা লোক, উচ্চতা 5'6" 5'6" 7" হবে, সে একটা 9mm পিস্তল আমার মাথায় ঠিক এখানে ঠেকায়। বলতেছে যে তোকে আজকে ক্রস ফায়ার দেওয়া হবে, তুই সরকারের বিরুদ্ধে লেখালেখি করিস, হুম, তুই কমান্ডো, তোর কমান্ডো ট্রেনিং তোকে মেরে ভুলিয়ে দিব, হুম, তুই নিজেকে অনেক চ্যাম্পিয়ন মনে করিস, ছাড়াও আর অনেকেই আছে। আর এই বিষয়ে আমি আর অনেকের সাথে আমার যোগাযোগ হয়েছে যারা আয়নাঘরে বন্দী ছিল আর কি। হুম। তো যাই হোক, মানে আমাকে 2019 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখে কলাবাগান থেকে আমার এক বন্ধুর বাসা থেকে, আমার বন্ধুর নাম আশিস বিশ্বাস, হুম। ওর বাসা থেকে আমাকে 5-6 জন লোক রাত 10:30 থেকে 11টার ভিতরে ওইখান থেকে আমাকে তুলে নিয়ে যায়। আমি ওইখানে গিয়েছিলাম আমি সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করার পর আমার ফ্যামিলি সহ ঢাকা সাভার ক্যান্টনমেন্টের পাশে বসবাস করতাম। আমি 2 সন্তানের জনক। আমার একটা মেয়ে আছে 13 বছর বয়স এবং একটা ছেলে আছে 10 বছর বয়স। আমার মেয়েটা এখন বর্তমানে ক্লাস 8-এ পড়ে এবং আমার ছেলে ক্লাস 4-এ পড়ে। তারা সাভার ক্যান্টনমেন্টের পাশেই থাকে বর্তমানে। তো 2019 সালে যখন আমি সাভার ক্যান্টনমেন্টে আমার ফ্যামিলি নিয়ে বসবাস করতাম, সেই সময় আমি চাকরি ছেড়ে দিয়ে এসে আমি ঢাকায় একটা সুনামধন্য কোম্পানিতে জব করতেছিলাম প্রায় 1.5 বছর। সেখানে জব করার পর সেই জবটাকে আমি সুইচ করে অন্য কোথাও জব করার জন্য ট্রাই করতে থাকি। তো ইন দিস টাইম আমি সাভারে, যেদিন আমি সাভারে আমার বাসা থেকে বের হয়েছি, আমার আমি যখন চাকরি থেকে ওই রিটায়ারমেন্টে চলে আসি এবং যেই প্রাইভেট কোম্পানিতে জব করি, ওইখানে জব করাকালীন সময় আমি একটা ব্যক্তিগত পাসপোর্ট তৈরি করেছিলাম। কারণ হুম। ওই জব মানে ওই জব সংক্রান্ত ব্যাপারে আমাকে অনেক সময় দেশের বাইরে যাওয়ার স্কোপ ছিল বা দেশের বাইরে যেতে হতে পারে আমার বসের সঙ্গে, যার দরুন আমাকে একটা পাসপোর্ট করতে হয় আর কি। তো আমি 1.5 বছর এখানে জব করার পর আমার আর ওনার সাথে দেশের বাইরে যাওয়ার সৌভাগ্য হয়নি। হুম। আমি পরবর্তীতে জব সুইচ করি এবং অন্য কোথাও জব করার জন্য ট্রাই করতেছিলাম। তো এমন এক সময় আমার বাসা থেকে আমি আমার মাকে বলে যে আমি পাসপোর্ট করেছি, এই পর্যন্ত কোথাও আমি যেতে পারি নাই, আমি দেখি একটু ইন্ডিয়ার ভিসা করতে পারি কিনা, না হলে ইন্ডিয়াতে যাবো আর কি। তো এই কথা বলে আমি বাসা থেকে 2019 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, সেদিন রবিবার ছিল, আমি বের হয়ে আসি। তো আমার মা আমাকে 4 তলা বাসার থেকে আমার সাথে সিঁড়ি বেয়ে আমার মা আমাকে নিচে এসে এগিয়ে দিয়ে যায় এবং আমি বাসা থেকে বের হওয়ার পরে আমি উপর দিকে তাকিয়ে বেলকনিতে দেখতেছিলাম যে আমার ছেলে মেয়ে আমার দিক তাকিয়ে আছে এবং বলতেছিল যে বাবা তুমি তাড়াতাড়ি এসো, আমাদের জন্য চিপস নিয়েছো, মানে বাচ্চাদের যে বায়না থাকে ছোটখাটো, এই কথাগুলো তারা বলতেছিল। তাই বললাম ঠিক আছে বাবা, আমি তাড়াতাড়ি চলে আসবো, তোমার টেনশন করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো বলে আমি সাভার থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা হই। তো ঢাকাতে আসার পর আমার পূর্বে পরিচিত আশিস বিশ্বাস, যার দেশে বাড়ি ঝিনাইদহ, তাকে ঢাকায় এসে আমি ফোন করি যে আমি ইন্ডিয়ার ভিসা লাগাতে চাচ্ছি ভাই, আপনি তো মানে ভিসা সংক্রান্ত অফিসে তো আপনার যাতায়াত আছে, আপনি জানেন কিভাবে লাগাতে হয়, আমাকে একটু হেল্প হুম। করেন। সেই সময় আশিস বলল যে ভাই আমি এই মুহূর্তে তো বাসায় নেই, আমি একটু বাসার বাইরে আছি, আমি বাসায় ঢুকলে আপনাকে ফোন দিব না, তখন আপনি আইসেন, আপনি এই সময়টা বাণিজ্য মেলা হচ্ছে, আপনি একটু বাণিজ্য মেলায় গিয়ে সময় কাটাতে পারেন। তো আমি বাণিজ্য মেলায় গিয়ে বেশ 2-4 ঘন্টা 3 ঘন্টা আমি ঘুরে সময় কাটিয়ে প্রায় 8:30টার দিকে আশিসের কলাবাগানের বাসায় যাই। মূলত সেটা একটা 6 তলায় আশিস থাকতো, ওইটা একটা ব্যাচেলার মেস ছিল, হুম। যেখানে ছাত্ররা পড়াশোনা করতো ব্যাচেলার মেসে, আশিস সেখানে ব্যাচেলার হিসেবে থাকতো। এর আগেও আমি 2-3 বার ওই মেসে গিয়েছিলাম আশিসের সাথে দেখা করতে, বা যেহেতু স্টুডেন্টরা ওইখানে মাঝে মধ্যে কাঠ টাট খেলার বিষয় একটু আড্ডা টাড্ডা দেওয়ার জন্য এর আগে আমি গিয়েছিলাম, যার কারণে ওই ম্যাচের অনেকে আমাকে চিনে। তো সেদিনও সেম, ওইখানে রাত 8:30টার দিকে ওর বাসায় যাই, যাওয়ার পর আমি ওর বাসায় ঢোকার পরে আশিস যে রুমটাতে থাকে ওই রুমে একটা সিঙ্গেল চৌকি ছিল,
আর ফ্লোরে এই ফ্লোরে বেড পেতে একটা ছেলে পড়াশোনা করতেছিল, এবং আশিস পাশের একটা রুমে কোনো এক ছেলের সাথে কথা বলতেছিল কোনো বিষয় নিয়ে আর কি। তো আমি হুম, ওর রুমে যেয়ে ফ্রেশ হয়ে ওর খাটে শুয়ে আমি, এমন সময় আমার বাসা থেকে আমার ওয়াইফ ফোন দিয়েছিল যে হুম, আপনি এখন আসছেন না, ছেলে কান্নাকাটি করতেছে, এই নেন ছেলেকে বুঝান, ছেলের সাথে কথা বলেন। দেন আমি আমার ছেলের সাথে কথা বলি। আমার ছেলেটা আবার মানে এতটাই বাবার প্রতি তাড়িয়ে ছিল যে আসলে আমি যেখানে যত রাত্রি হতো আমি বাসায় চলে যেতাম, বাসায় না যাওয়া পর্যন্ত আসলে ঘুমায় না। হ্যাঁ, তো ওই দিনকেও সে বলতেছিল, কান্না করতেছিল, বলতেছিল বাবা তুমি বাসায় আসতেছ না কেন, আর কত দেরি লাগবে। তখন আমি ছেলেকে বললাম, বাবা আমি আসলে যে কাজে আসছি কাজটা তো শেষ হয়নি বাবা, আমি কালকে তাড়াতাড়ি কাজটা শেষ করে বাসায় চলে যাব, তুমি হুম, বাবা কান্না করো না, আসো আমি তোমার সাথে পাবজি খেলি। তখন আমি অনলাইনে ছেলের সাথে মোবাইলে পাবজি খেলতেছিলাম। এটা বলে ওকে সান্ত্বনা দিয়ে হুম, ওকে মানালাম, মানিয়ে ওর সাথে আমি এই আশিসের সিঙ্গেল খাটে শুয়ে পাবজি খেলতেছিলাম। তো পাবজি খেলার প্রায় 10-15 মিনিট পরে আশিস আরেকটা রুম থেকে দৌড়ে আমাদের এই রুমে আসে। আসার পর বলে যে ভাই আমাকে কিছু ছেলে পেলে ধরার জন্য বা খোঁজ করার জন্য, যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি বলেন যে আমি বাসায় নেই। হুম, তো আমি বললাম, তো এটা বলে সে বারান্দায় চলে গেল। বারান্দায় গিয়ে বারান্দা থেকে জানলা দিয়ে সে রুমের ভিতরে কি হয় এগুলো দেখতেছিল। হুম, তো তখন 5-6 জন লোক রুমের ভিতর প্রবেশ করে। হুম, রুমের ভিতর প্রবেশ করে, তো আমি আসলে ড্যাম কেয়ার, তারা যেই ধরনের লোকই হোক বা যারাই হোক, তাদের তো আসলে আমার কোনো ইয়া না, আমি আমার মতো পাবজি মানে খেলতেছিলাম। তারা কি ড্রেস পরা ছিল? কিরকম ছিল? মানে তাদের কিরকম ছিল? হ্যাঁ, তারা যেটা আপনি সম্পূর্ণ সিভিল ড্রেস, কেউ টি শার্ট পরা, কেউ শার্ট পরা, এবং হুম, এক একজন এক এক সাইজের, কেউ 5 ফুট 4 ইঞ্চি, 5 ইঞ্চি বা 8 ইঞ্চি, 9 ইঞ্চি, এরকম এক একজন এক এক কয়জন? সাইজের। কয়জন? পাঁচজন, 5 জন রুমে ঢুকেছিল আর কি। জীবন? হুম, 5 জন রুমে ঢোকার পর তারা, আমি জাস্ট এক নজর তাদেরকে দেখলাম। আমি জাস্ট, যে যদি আমার কিছু জিজ্ঞেস করে হয়তো সেই সময় আমি তাদেরকে রেসপন্স করবো, আদারওয়াইজ আসলে আমি তো তাদের সাথে কথা বলা কিছু নেই। তো তারা রুমে ঢুকে আমার থেকে আমার মোবাইলটা কেড়ে নিয়ে যায়। তখন আমি উঠে বসে তাদেরকে একটু ধমক দেই, কি ব্যাপার আপনাদের সাহস কত বড়, আপনি আমার মোবাইল কেন ধরছেন, বা আমি কি করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের মাঝখান থেকে একজন খাটো করে কালো করে একটা লোক, উচ্চতা 5 ফুট 6, 7 ইঞ্চি হবে, সে একটা 9mm পিস্তল আমার মাথায় ঠিক এখানে ঠেকায়। হুম, একটা 9mm পিস্তল ঠেকায় আমাকে বলে, কোনো কথা বলবি না, চল আমাদের সাথে। তখন হুম, আসলে আমি ঘাবড়িয়ে যাই। আর এই যে নিচে ফ্লোরে বসে যে ছেলেটা স্টাডি করতেছিল, ও জাস্ট হতবাক হয়ে দেখতেছিল আর কি। পরে টোটাল ওদের আমাকে রুমে ঢুকে এবং রুম থেকে বের করতে ওরা 2-3 মিনিটের ভিতরে যা করেছে, হুম। আমাকে রুম থেকে বের করে নিয়েই আপনার সেই দেন বন্ধু উনি কি দেখছিলেন বারান্দা থেকে? না উনি আর হ্যাঁ, দেখছিলেন? ও বারান্দা থেকে দেখতেছিল। তো ও বারান্দা থেকে যে জানলা আছে, সেই হুম, জানলাগুলো হলো পুরাতন ক্যালেন্ডারের পেপার দিয়ে, জানলার গ্লাস টাস ভাঙা, ওগুলা দিয়ে জাস্ট ঢেকে দেওয়া, ইয়ে করা পুরাতন ঠেকে ক্যালেন্ডার নিউজ পেপার দিয়ে উনি ঢেকে দেওয়া আর উনি কি। উনি আর কিছু জিজ্ঞেস করেননি? না না, উনি তো ওই বারান্দায় গিয়ে লুকিয়ে লুকিয়ে দাঁড়া থেকে দেখতেছে। দেখতেছে। হ্যাঁ, ওটা, তারপরে? হ্যাঁ, ও তো ভিতরে আসছে যে ও তার এই ভয়ে ভিতরে আসেনি। হুম, তো তারা আমাকে রুম থেকে বের করে টেনে এসে রুম থেকে বের করে নিয়ে গেল। রুম থেকে বের করার পর তারা আমার হাত পিছনের দিকে দিয়ে হাতে হাত করা পরালো, এবং মাথায় জমটুপির মতো কিছু একটা দিয়ে পুরা মাথাটা একদম এই পর্যন্ত কাভার করে ফেললো। জমটুপির মতো কিছু একটা দিয়ে কাভার করে ফেলে দেন এটার উপর দিয়ে কাপড় দিয়ে বাঁধলো। বাঁধার পর আবার আরেকটা টুপির মতো পরালো। পরে এভাবে 2 পদ বেঁধে আমাকে টেনে হিঁচড়ে 6 তলা থেকে আমাকে নিচে নামালো। নিচে নামানোর পর তাদের একটা মাইক্রোবাস ছিল সম্ভবত, সেটাতে আমাকে ধাক্কা দিয়ে তুলে তারা আমাকে এলোপাথারি কিল ঘুষা মারা শুরু করলো, এবং তারা আমাকে মানে যতগুলা কিল ঘুষা মারতেছিল সবই আমার জাস্ট ফেসের ভিতরে, ফেসে ডানে বামে এখানে, হুম, তারপরে হুম, হুম, চোখের ভিতরে এভাবে মানে আঙুল দিয়ে হুম। চাপ দিয়ে ধরে চোখ ভিতরে আঙুল ঢোকা দিচ্ছিল, এরকম করতেছিল চোখের তারা। ভিতরে? চোখের ভিতরে? জি জি জি, ওই হ্যাঁ, কাপড়ের চোখের ভিতরে? ভিতরে আঙুল ঢুকে দিয়ে এভাবে মানে আঙুল ঢুকা দিচ্ছিল। হুম, আর এলোপাতাড়ি চতুর্দিক থেকে জাস্ট মুখের ভিতরে মারতেছিল আর বলতেছিল যে তোর অনেক সাহস, তোকে আজকে ক্রস ফায়ার দেওয়া হবে,
হ্যাঁ, তোর কাছে কোথায় আপনি হবে তুই জিজ্ঞেস করেননি যে কিসের জন্য, বা ওরা কি বলছে না যে কিসের জন্য আপনাকে তুলে নিচ্ছে? ওই যে মাত্র বলতেছে যে তোর কাছে ক্রস ফায়ার দেওয়া হবে, তুই সরকারের বিরুদ্ধে লেখালেখি করিস, তুই হুম, কমান্ডো, তোর কমান্ডো ট্রেনিং তোকে মেরে ভুলিয়ে দিব, তুই নিজেকে অনেক চ্যাম্পিয়ন মনে করিস, নিজেকে অনেক কিছু মনে করিস, তোর কাছে ক্রস ফায়ার দিব। তখন আমি আসলে কান্না করতেছিলাম, বলতেছিলাম ভাই আমার দুটো ছেলে মেয়ে আছে, আমাকে মাইরেন না, আমাকে ক্রস ফায়ার দেন, আমি তো আসলে কোনো অন্যায় করি নাই ভাই, আমি তো এমন কোনো অন্যায় করি নাই যাতে করে মানে দেশদ্রোহিতা বা কারো কারো টাকা পয়সা মেরে নিয়েছি বা কারো ইজ্জত নষ্ট করছি বা কাউকে মেরে ফেলছি, আমি তো ভাই এই ধরনের কোনো কিছু করি নাই ভাই, আমাকে কেন ক্রস হুম। ফায়ার দিবেন। আমি কান্না করতেছিলাম আর এইভাবে বলতেছিলাম আমাকে মায়ের না ভাই, আমার দুটো ছেলে মেয়ে আছে, ওদের ওদের জন্য অন্তত আমাকে ছেড়ে দেন মানে ভাই, আমাকে আপনি মায়ের না। কি রকম স্ট্যাটাস দিতেন? মানে আপনি কি স্ট্যাটাস দিতেন আসলেই? হ্যাঁ, আমি আমি আসলে আমি একটু প্রতিবাদী ছিলাম। আমি অন্যায় সহ্য করতে পারতাম না। অন্যায় যেখানে অন্যায় হতো, আমি আমার আর্মি থেকে চাকরি থেকে স্বেচ্ছায় ছেড়ে আসার পিছনে এটা একটা কারণ। আসলে আমি অন্যায় মেনে নিতে পারতাম না। হুম। হুম। তো আপনার এমনিতে অনেক স্ট্যাটাস কিছুই হয়। গুলোর ধরন কিরকম ছিল? সেটা স্ট্যাটাসের ধরন এরকম ছিল যে আমাদের এত কষ্টের এত কষ্টের বিনিময়ে, এত লাখো মানুষের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীন দেশ, যেখানে মানে কিছু ক্ষমতাবান লোক তাদের কিছু ক্ষমতাবান লোক তাদের ইচ্ছামতো আমাদের দেশটাকে পরিচালনা করতেছে, দেশের মানুষের মানে বিভিন্নভাবে দেশের মানুষকে মানে ক্ষতির দিকে ফেলতেছে। মানে এই টাইপের আরকি। দেশের এগুলো তো আর নরমাল কিছু না, বা কাউকে ইঙ্গিত নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ তো করেননি। না, না, আমি কারো নাম উল্লেখ করি না। হুম। তো এখান মানে ইন থেকে জেনারেলি আমরা যেভাবে প্রতিবাদী ভাষা ব্যবহার করি সেরকম। তারপরে আপনাকে জি, মারতে, জি, মারতে এগুলো বলছিল যে, "তোর সাহস কত বড় তুই এগুলা লিখিস?" জি, জি। তারপর? তো এভাবে তারা আমাকে ক্রমাগত মেরেই চলছে। আমি তো এভাবেই আমি আসলে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তখন আমাকে বারবার বলতেছিল তোর কাছে ঘুষখোর দেওয়া হবে, আল্লাহর নাম নে, হ্যাঁ, মাপ-টাপ চেয়ে আল্লাহর কাছে তওবা কর। এভাবে বলতে, বলতে তারা আমাকে প্রায় ৪০-৫০ মিনিটের মতো গাড়ি চলার পর গাড়িটা এক জায়গাতে নিয়ে থামে। থামার পর তারা আমাকে দুজনে দুপাশ থেকে ধরে আমাকে গাড়ি থেকে নামায়। নামানোর পর আমাকে মোটামুটি ৪-৫ স্টেপ সিঁড়ি পার হয়ে, ওরা যখন সিঁড়ি পার হবো ওরা আবার বলে যে, "সিঁড়ি আছে, সাবধানে পা ফেলেন।" তো আমি ওইভাবেই আমাকে ৪-৫ স্টেপ সিঁড়ি পার হয়ে অনেক দূর হাঁটা নিয়ে গিয়ে আমাকে একটা রুমে নিয়ে বসায়। মানে একটা রুমে নিয়ে দাঁড় করে, দাঁড় করানোর পর পেছন থেকে একটা চেয়ার ঠেলে দেয়। চেয়ার ঠেলে দিয়ে বলে যে, "বসেন।" তো আমি বসি। বসার পর আমাকে এর আগে যেভাবে চোখ বেঁধে এনেছে, তখন আবার ওর উপরে আবার আমাকে আবার একটা জংটুপির মতো পরায়া আবার শক্ত করে চোখ বাঁধলো। তো ওই রুমে বসার পর আমি অ্যারোসল এবং এয়ার ফ্রেশনার এর স্মেল পাচ্ছিলাম রুমটার ভেতর থেকে হুম, এবং কান্না করতেছিলাম। তো ১০-১৫ মিনিট পর বসে থাকার পর হয়তো ওদের ঊর্ধ্বতম অফিসার কেউ আসলো আরকি। এসে আমাকে ১ম এই এসে উনি যেটা বলল যে, "মুকুল আসলে তোমাকে ধরে আনা ডিজিএফআই এর কাজ না। ডিজিএফআই এই সমস্ত কাজ করে না। তোমাকে উপরের আদেশে ধরে আনা হইছে।" হুম। তো আপনি যাই কি হোক, ভয়েসটা চিনতে পেরেছেন? আসলে না, এটা তো আসলে আমার পরিচিত ভয়েস না। আমি তো এই ভয়েস আগে মানে কখনো হচ্ছে শুনিনি। যে ওই জায়গাটা আপনি অনুমান করতে পেরেছেন? মানে আপনাকে যেখানে যেখানে রুমটা আরকি, বা যেই জায়গাটাতে নেওয়া হয়েছে? হ্যাঁ, আমি ওই এটা কোথায় আমাকে নেয়া হইছে বা কোথায় আমি আপনার সাথে কথার ধারাবাহিকতা একসময় আমি বলব। বলবেন। হুম? আচ্ছা, হ্যাঁ। তো আমি আমি তখনই ১ম এই ইনসিওর হলাম যে দ্যাট মিনস আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে। হ্যাঁ, ১ম এই হুম, যখন ওই অফিসার আমাকে বলল যে আমাকে আসলে ধরে আনা ডিজিএফআই এর কাজ না। ডিজিএফআই এই সমস্ত কাজ করে না। বাট উপরের আদেশে আমাকে ধরে আনা হয়েছে। হুম, তো এ কথা বলার পর বলল যে আসলে তোমার দুর্দান্ত সাহস, তুমি অনেক সাহসী মানুষ। তুমি আর্মিতে অনেক ভালো তোমার জব ক্যারিয়ার ছিল। তুমি ইন্সট্রাক্টর ছিলা। তুমি মেকার অফ এলিট ফোর্স। তুমি কমান্ডো তৈরি করতা, কমান্ডো বানাইতা। তোমার জব এটা অনেক ভালো ছিল। জবটা ছেড়ে দিছো ইচ্ছাকৃতভাবে। তোমার মতো লোক আর্মিতে দরকার ছিল। যাই হোক তুমি চাকরি করো নাই। তো বাইরে এসে অন্যান্য মানুষ যেভাবে স্বাভাবিকভাবে চলে, তুমি স্বাভাবিকভাবে কেন চলো নাই? তুমি কেন ভাই দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে লেখালেখি করছো? হ্যাঁ? এই সাহস হুম, তোমাকে কে দিছে? তোমার কোন সংগঠনের সাথে তোমার জড়িত আছো তুমি? বা কোন সংগঠন তোমাকে এভাবে ইন্ধন দিচ্ছে? দেশের হুম। এই সময় পে স্কেল বাড়ছে, আর্মিতে সুযোগ সুবিধা বেড়েছে। তো তুমি এই সময় চাকরি করছো, বলো তুমি কোন সংগঠনের সাথে আছো?
বা কোন সংস্থা তোমাকে সাপোর্ট দিচ্ছে যাদের ইন্ধনে তুমি এই কথা মানে এই সাহস পাচ্ছ। আমরা তোমার সম্পর্কে সবকিছুই জানি। তুমি আজকে ইন্ডিয়া যাওয়ার জন্য বাসাতে বের হয়েছো, তুমি সকালবেলা তোমার ছোট ভাইয়ের সাথে কথা বলছো, হ্যাঁ, এবং আশিসের বাসায় গেছো, আমরা এগুলো সবাই জানি, ঠিক আছে। আর হুম, তোমাকে আসলে এই ধরনের ব্যাপারে আশিস, এটা তোমার তো বুঝতে আর অপেক্ষা নেই, আশিস জড়িত। আশিস হুম, আমাদেরকে ইনফরমেশন দিয়েছে, ওর হুম, কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমরা তোমাকে ধরছি এ কথা। তো বলার পর আমার মোবাইল নিয়ে নিল, মোবাইল থেকে আমার মোবাইল লক খোলার পাসওয়ার্ড চাইলো, মেল মেল চেক করলো, ফেসবুক টেসবুক এগুলো সমস্ত কিছু তারা একটা পর একটা চেক করতেছে, আর এক একটা তথ্য জিজ্ঞেস করতেছে। আমার মানি ব্যাগে এটিএম কার্ড এতগুলা কেন, কোন ব্যাংকে কত টাকা আছে। আসলে সে সময় আমার জাস্ট ৩টা এটিএম কার্ড ছিল আমার মানি ব্যাগে। একটা সোনালী ব্যাংকের, যেখান থেকে আমার পেনশন আসার পেনশনের টাকা আসবে সেখানকার। আর আরেকটা ছিল ট্রাস্ট ব্যাংকের এটিএম কার্ড, যেটা দিয়ে আমি আর্মিতে থাকাকালীন সময়ে বেতন স্যালারি ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে হইতো, ওইটার। আর একটা ছিল ডাচ বাংলার এটিএম কার্ড, যেটা দিয়ে আমি যে প্রাইভেট কোম্পানিতে জব করতাম ওইখানকার স্যালারিটা এটা ডাচ বাংলা অ্যাকাউন্টে হতো।